আকাশবাণী কলকাতা। এবার শুনবেন করোনা সংক্রমণ ও তার প্রতিকার নিয়ে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক। আজকের অতিথি মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর শুদ্ধসত্য চ্যাটার্জি। আজ শুনবেন সাক্ষাৎকারটির দ্বিতীয় তথা শেষ পর্ব। সাক্ষাৎকার নিচ্ছেন অগ্নিবীণ চট্টোপাধ্যায়। সাধারণভাবে মানুষের মধ্যে একটা হাঁপ ছেড়ে বাঁচার মতন একটা মনোভাব এসেছে যে ভ্যাকসিন এসে গেছে, এবারে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যাবে। এটা কি ঠিক? না, একদমই ঠিক নয়। কারণ এই যে কথাগুলো আপনাকে আমি বললাম, ভ্যাকসিনটার কার্যকারিতার সময় সম্বন্ধে আমাদের ধারণা নেই। ভ্যাকসিনটা কতটা লং টার্ম সেফ সেটা নিয়েও আমাদের এখনো পুরো ধারণা তৈরি হয়নি। এবং একটা জিনিস, যদিও এটার পসিবিলিটি খুব কমই সম্ভাবনা, কিন্তু হয় অনেক সময় যে ভাইরাস নিজের ক্ষমতা অনুযায়ী মিউটেশন ঘটিয়ে সম্পূর্ণ অন্য স্ট্রেনদের একটা তার কার্যকারিতাটা এমন হলো যে ভ্যাকসিন তার বিরুদ্ধে কাজ করতে পারলো না। আচ্ছা, যেরকম দেখুন, আমাদের ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন আমরা কিন্তু বছরে একটা করে দেয়া হয়। তার কারণ ইনফ্লুয়েঞ্জার যে স্ট্রেন গুলো আসে তারা প্রত্যেক বছরে পাল্টাতে থাকে, সেজন্য প্রত্যেক বছর নতুন নতুন ভ্যাকসিন কিন্তু তৈরিও হয় এবং দেওয়া হয়। তো যদি সেই রকম হয় তাহলে তো আবার একটা নতুন ভাইরাস এসে আবার সেভাবে নতুন ভাইরাস নতুন স্ট্রেন এসে, কোভিডেরই নতুন স্ট্রেন এসে এই পুরনো যে ভ্যাকসিনটা তৈরি হয়েছে সেটা কার্যকারিতা থাকবে না। তাই আমাদের যতক্ষণ না বডিতে ইনজেকশনটা লাগছে এবং তারপর ওই 14 দিন অবধি এবং সেকেন্ড ইনজেকশনটা তারপরে 14 দিন অবধি কিন্তু কোনো রকমের ঢিলে দেওয়ার জায়গা নেই। এবং পরবর্তীকালেও আমার মনে হয় আমাদের মাস্ক এবং অন্ততপক্ষে ফ্রিকোয়েন্ট হ্যান্ড ওয়াশিং যেটা আমরা বলছি এটা মেনটেন করতে হবে। ডক্টর চ্যাটার্জি, আর একটা বিষয়, ভ্যাকসিন এলো, ভ্যাকসিন দেওয়াও শুরু হলো, কিন্তু সকলের কাছে সেই ভ্যাকসিন পৌঁছানো তো একটা সময় সাপেক্ষ ব্যাপার। এই প্রায় 140 কোটি দেশের মানুষের দেশে। হ্যাঁ, অবশ্যই, সে তো বটেই। এর মধ্যে বিভিন্ন রকমের রাজনীতিক, অর্থনৈতিক যোগাযোগ রয়েছে এবং সেটা থাকবেও। এখানে যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমাদের 2-3 রকম ভ্যাকসিন যদি একসাথে আসে, তার মধ্যে কোনগুলো সরকারি আওতায় আনা হবে আর কোনগুলো হয়তো কোনোভাবে বেসরকারি ভাবে আসবে। এবং একটা জিনিস মানতে হবে যে প্রায়োরিটি অ্যাসেসমেন্ট করতে হবে, কোন মানুষটার আগে দেয়া জরুরি এবং কোন মানুষটার কিছুদিন পরে দিলেও চলবে। যেমন যারা কিছুদিনের মধ্যে আক্রান্ত হয়েছে তাদের হয়তো একটু পরে দিলেও চলবে, কারণ তাদের নিজেদের কিছুটা অ্যান্টিবডি থাকছে, কিছুদিন থাকছে, দেখা যাচ্ছে 3 থেকে 6 মাস অব্দি অ্যান্টিবডি থাকছে, তাদের একটু কম দিলেও হবে। তেমনি যারা হেলথ কেয়ার স্টাফ, বিশেষ করে যারা গ্রুপ ডি স্টাফ, যারা একদম বিভিন্ন রকমের রোগীর সমস্ত বর্জ্য পদার্থ বলুন, যে মারা গেছেন তার ডেড বডি বলুন, বা আমাদের পিপিই কিট বলুন, যারা হ্যান্ডেল করছে, তাদের কিন্তু অনেক আগে এই ভ্যাকসিনটা দেওয়া দরকার। তেমনি ষাটোর্ধ্ব মানুষ যারা এখনো পর্যন্ত কোভিড আক্রান্ত হননি তাদেরও আগে দেওয়া দরকার। আর হেলথ কেয়ার ওয়ার্কারদের মধ্যে প্রায়োরিটি ওয়াইজ গ্রুপ ডি স্টাফকে প্রথমে, যারা খুব বেশি সময় কোভিড আক্রান্ত রোগীদের সাথে কাটাচ্ছেন তাদের আগে, তারপর আস্তে আস্তে নর্মাল নার্সিং স্টাফ, ডাক্তার, এদেরকে, এবার তারপরে যারা পুলিশ প্রশাসন আছে, যারা অ্যাক্টিভলি মানুষের কাছে সবসময় ডিল করছেন, পুলিশ প্রশাসন, মিউনিসিপ্যালিটি ওয়ার্কার, এইভাবে আস্তে আস্তে প্রায়োরিটি অ্যাসেস করে সবার আগে আমার মনে হয় ষাটোর্ধ্বদের দেওয়া উচিত, আস্তে নার্সিং স্টাফ, ডাক্তারদের দিকে যাওয়া উচিত, তারপরে সাধারণ মানুষের কাছে ব্যাপারটা আনা উচিত, যেহেতু সংখ্যাটা লিমিটেড। এই দিকটা কিন্তু মেনে চলতে হবে এবং 15 বছরের নিচে এই মুহূর্তে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই প্রতিষেধক সংরক্ষণেরও একটা প্রশ্ন থাকছে। সেক্ষেত্রে একেবারে প্রত্যন্ত অঞ্চলে এই ভ্যাকসিন কিভাবে দেওয়া যেতে পারে? একবারে গ্রামাঞ্চলে যেখানে সেরকম কোনো পরিকাঠামো নেই। হ্যাঁ, কোভিশিল্ড ভ্যাকসিনটা কিন্তু যেটা ইউকে তে তৈরি হচ্ছে, অ্যাস্ট্রাজেনেকা, এবং এতে আমাদের আহমেদাবাদ এবং হায়দ্রাবাদে তৈরি হচ্ছে, এই কোভিশিল্ড কিন্তু অনেক লো টেম্পারেচারে -70 প্রিজার্ভ করা হচ্ছে। তো এখানে কিন্তু সমস্যাটা হতে পারে। কিন্তু আমাদের যে কোভ্যাক্সিন কিন্তু 2 থেকে 8 ডিগ্রি ফ্রিজারের যে ডোরের টেম্পারেচার, সেই টেম্পারেচারে কিন্তু প্রিজার্ভ করা যায়। তো সেদিক থেকেও কোভ্যাক্সিন আমাদের কাছে অনেকটাই সুবিধাজনক এবং সেটা যে কোনো জায়গায়, প্রত্যন্ত গ্রামেও যদি ফ্রিজারের ফেসিলিটি থাকে তো সেক্ষেত্রে কিন্তু করা যাবে। এবং কোল্ড চেইন যদি মেনটেন করা যায়, বিভিন্ন ক্ষেত্রে আমরা কোল্ড চেইনের যে বক্স গুলো থাকে তার মধ্যে বরফ দিয়ে 8 ঘন্টা অবধি 2 থেকে 8 ডিগ্রি টেম্পারেচার মেনটেন করা যায় আইস প্যাকের সাহায্যে। তো সেক্ষেত্রে কিন্তু খুব বেশি অসুবিধা হওয়ার কথা নয় কোভ্যাক্সিনের ক্ষেত্রে। ডক্টর চ্যাটার্জি, আর একটা প্রশ্ন, দৈনিক সংক্রমিতের সংখ্যা যেভাবে কমছে, সেটা আরো যদি 6-7 মাস পরের দিকে তাকাই, তখন কি আর প্রতিষেধকের খুব দরকার পড়বে সাধারণ মানুষের?
প্রতিষেধকের দরকার পড়তে পারে এবং পড়া উচিত, তার পেছনে সবচেয়ে বড় যে যুক্তিটা সেটা হচ্ছে যারা কোভিড আক্রান্ত হচ্ছেন তারাও খুব তাড়াতাড়ি কিন্তু তাদের অ্যান্টিবডি লেভেল কমে যাচ্ছে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমরা অনেক পেশেন্টকে যাদের জুন জুলাইয়ে চিকিৎসা করেছিলাম, কোভিড সুস্থ করেছিলাম, তাদের অ্যান্টিবডিও টেস্ট করেছিলাম, তাদের অ্যান্টিবডি যথেষ্ট ডেভেলপ করেছিল, কিন্তু তাদের এখন দেখা যাচ্ছে যে অ্যান্টিবডি আর নেই, নেগেটিভ হয়ে গেছে এবং তাদের মধ্যে বেশ কিছু পেশেন্ট কিন্তু আক্রান্ত হয়েছেন দ্বিতীয়বার কোভিডে। সুতরাং নর্মাল ভাবে যারা আক্রান্ত হচ্ছেন কোভিডে ভ্যাকসিন ছাড়া, তাদের ইমিউনিটি কিন্তু 3 মাস থেকে 6 মাসের বেশি হয়তো থাকবে না। সেই ক্ষেত্রে কিন্তু ভ্যাকসিনের প্রয়োজনীয়তা থাকবেই। একটু অন্য প্রসঙ্গে যাই। এই রোগের যেটা সব থেকে ভয়াবহতা সেটা হচ্ছে হঠাৎ করে একজন রোগী কিন্তু চূড়ান্ত খারাপ পরিস্থিতির দিকে চলে যেতে পারেন। কিছুদিন আগেই আমরা খবরে দেখলাম সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ডক্টর হাসি দাশগুপ্ত, তিনি হাসপাতালে গেলেন, একটা সভাতেও বোধহয় যোগ দিলেন, তারপর হঠাৎ করে তার একেবারে এমনই হলো তাকে আর রাখাই গেল না। তো এই বিষয়টা একটা ভয়ের জায়গা মানুষের কাছে। এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, শুধু হাসি ম্যাডাম নন, আমরা যখন স্টুডেন্ট ছিলাম উনি আমাদের টিচার ছিলেন, ওনার কাছে পড়েছি। ওনার চলে যাওয়াটা আমাদের কাছে খুবই বেদনাদায়ক। ওনার 3টে কোমরবিডিটি ছিল, একটা ছিল ডায়াবেটিস, একটা ব্লাড প্রেশার, আর একটা হচ্ছে স্থূলতা বা ওবেসিটি যেটা আমরা বলি। 3টে রিস্ক ফ্যাক্টর ছিল। যদি আমরা আরো একটু আগে দেখি, একজন বিখ্যাত WBCS অফিসার, উনি খুব অ্যাক্টিভলি এই ট্রেন চালু হওয়ার সময় পরিযায়ী শ্রমিকদের ব্যাপারটা দেখেছিলেন। উনি বাড়ি থেকে নেমে গাড়িতে উঠেছিলেন, হাসপাতালে গিয়েছিলেন, কিন্তু ওনাকে বাঁচানো যায়নি। খুব কম বয়সী, 34 বছর বয়স ছিল ওনার। এই জায়গাটাতে কিছুটা অবহেলাও দায়ী। আমার শরীরে যখন জ্বর আসছে সেই সময় থেকে যদি আমার কোভিড কোনো রকম লক্ষণ আসে, আমাকে কিন্তু সবার আগে টেস্ট করে নিতে হবে। অনেক সময় টেস্ট হতে দেরি হচ্ছে। বেশিরভাগ মানুষ, এমনকি ডাক্তাররাও, আজকে না কালকে করা যাবে, বা এখন তো আমার বেশি সিমটম নেই, সামান্য একটু জ্বর হয়েছে, 2 দিন দেখে নি, এই ব্যাপারটা কিন্তু চলছে। এবারে একটা মানুষের যেদিন থেকে সিমটম হচ্ছে তারপর থেকে 7 থেকে 14 এই সময়টা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস পিরিয়ড বা খারাপ কিছু হওয়ার সময়। তো আমি যদি অপেক্ষা করে করে 7 দিন 8 দিনের মাথায় পরীক্ষাই করি, তাহলে আমি ততক্ষণে অলরেডি ডেঞ্জার পিরিয়ডে চলে গেছি। এবারে আমার যদি স্যাচুরেশন হয়তো আমি চেক করিনি, স্যাচুরেশন চেক করলে হয়তো দেখা যাচ্ছে 95, 96 আমার তখনই চলছে। কোভিড এর একটা বড় সমস্যা হচ্ছে আমরা বলি হ্যাপিলি হাইপক্সিক, মানে আমার শরীরে অক্সিজেনের অভাব ঘটে চলেছে কিন্তু আমার তার কোনো বাহ্যিক প্রকাশ নেই। আমি হয়তো স্যাচুরেশন টেস্ট করলে দেখতে পাচ্ছি আমার অনেক কমে গেছে, কিন্তু আমার বাইরে থেকে বোঝার কোনো উপায় নেই বা বুঝতে পারছি না। তো এই জায়গাটাই মূল সমস্যা করছে। আস্তে আস্তে স্যাচুরেশন কমতে কমতে যখন 85-90 কাছে চলে যাচ্ছে, তখন কিন্তু হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হচ্ছে এবং তখন সেই শ্বাসকষ্টটা ভেন্টিলেট করেও অনেক সময় হচ্ছে না। তার কারণ এই শ্বাসকষ্টের পিছনে কিন্তু ভাইরাসের গোটা ফুসফুসটার কতটা ইনভলভমেন্ট তার উপর ডিপেন্ড করে। তাই আমরা সবসময় বলি একটু সামান্য লক্ষণ হলেই আগে ডাক্তারের পরামর্শ নিয়ে পরীক্ষা করতে হবে এবং তারপর বুকের ছবি বা চেস্ট এক্সরে বা সিটি স্ক্যান করে দেখে নিতে হবে কতটা জায়গায় ইনভলভ হয়েছে। সেইটা যদি দেখা যায় কম হয়েছে তাহলে চিন্তার কিছু নেই, কিন্তু যদি দেখা যায় অনেকটা জায়গায় ইনভলভ হয়েছে, হয়তো তার সিমটম নেই, হয়তো 3-4 দিন মাত্র তার অসুস্থতা রয়েছে, কিন্তু তাকে খুব দ্রুত হাসপাতালে ভর্তি করে যে ওষুধগুলো আমরা প্রয়োগ করছি, ডেফিনিট ট্রিটমেন্ট তো নেই কিন্তু অনেকগুলো চিকিৎসা রয়েছে, বিশেষ করে স্টেরয়েড এই ক্ষেত্রে খুব ভালো কাজ করে। তাকে কিন্তু খুব দ্রুত সেই চিকিৎসার মধ্যে আনতে হবে, না হলে কিন্তু এই সমস্যা কিছু কিছু মানুষের ক্ষেত্রে হতেই পারে। তাহলে ডক্টর চ্যাটার্জি, ভ্যাকসিন আসুক, আমরা সেদিকে তাকিয়ে রয়েছি। যত তাড়াতাড়ি ভ্যাকসিন আসে ততই মঙ্গল এবং তার সঙ্গে সঙ্গে সাবধানতা বজায় রেখে যাওয়াটাও জরুরি। কোনো রকম অবহেলা কিন্তু মারাত্মক হয়ে উঠতে পারে। আপাতত এই বার্তাটুকু নিয়ে আমরা আজকে শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ করোনা ক্লিনিকে কথা বলার জন্য। শুনলেন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক। আজকের অতিথি ছিলেন মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর শুদ্ধসত্য চ্যাটার্জি। শুনলেন সাক্ষাৎকারটির দ্বিতীয় তথা শেষ পর্ব। সাক্ষাৎকারটি নিলেন অগ্নিবীণ চট্টোপাধ্যায়। অনুষ্ঠানটি শুনতে লগ অন করুন আমাদের ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতায়।